রাজধানীতে এক বছর ১৭৬টি ছিনতাই, ঘটছে প্রাণহানি ও প্রতিরোধে পুলিশের তৎপরতা বাড়ানোর তাগিদ। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচার শেষ, ভোট গ্রহণ কাল ৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। চার পাঁচ দিনের মধ্যে সব জেলায় করোনা টিকা পাঠাবে বেক্সিমকো, প্রথম চালানের ৫০ লাখ ডোজ দেশে। ব্যাংকিং কার্ড ১৭% বাড়ালেও লেনদেন কমেছে ২,০০০ কোটি টাকা, সঞ্চয় প্রবণতাই কারণ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দ্রুত খুলে দেওয়ার পক্ষে শিক্ষার্থীরা, অনলাইনে কার্যক্রম চালানোর পক্ষে বুয়েট। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং আমি ফারহানা ত্রিনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীতে বেড়েছে ছিনতাইকারীদের হাতে প্রাণও হারাচ্ছে মানুষ। পুলিশের পরিসংখ্যানই বলছে গেল এক বছরে নগরে ছিনতাই হয়েছে ১৭৬টি, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি। ছিনতাই রোধে পুলিশের তৎপরতা বাড়ানোর তাগিদ নগরবাসীর। শনিবার রাতে হাইকোর্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেছে সেগুনবাগিচার ডিশ ব্যবসায়ী হামিদুল ইসলামের। আর গেল ৩ মাসে রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে অন্তত ১০ জন। শাহাদাত হোসেন গেল সপ্তাহে রাজধানী ডেমরা থেকে যাচ্ছিলেন মিরপুরে। বাসেই যাত্রী বেশি, ছিনতাইকারীদের কবলে পড়ে হারিয়েছেন সব। ৪ জন লোক আমার চারপাশ ঘিরে বসে, আমার দামি স্বর্ণের রিং, ঘড়ি, মোবাইল ও ওয়ালেট তারা হাতিয়ে নেয়। কিছু চক্র আছে এই পকেট মারে, তারপরে আপনার ছিনতাইবাজি করে, এই আপনার মলম পার্টি আছে, এগুলো এই গাড়ির সাইডে যারা দুর্বল মনে করে দেখা ওগুলারে এই সমস্যা করে। পুলিশের পরিসংখ্যান বলছে ২০১৮ সালে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই মামলা হয় ৭৮টি, ২০১৯ সালে ১১৯টি, আর ২০২০ সালে এর সংখ্যা অন্তত ১৭৬টি। তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি বলছেন ভুক্তভোগীরা। বিশেষ অভিযান শুরু করেছি আমরা, আমাদের ডিভিশন বিভিন্ন থানাগুলো আছে এবং আমাদের ডিবি পুলিশ একযোগে আমরা পুরো ঢাকা শহরে অসংখ্য টিম আছে আমাদের, যারা এই ধরনের অপরাধগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে অ্যাক্টিভলি এই মুহূর্তে অভিযান চলমান আছে। ঢাকার সিএমএম আদালতের জিআর খাতার তথ্য পর্যালোচনায় দেখা গেছে গত ১০ বছরে শাহবাগ, রমনা, বাড্ডা, যাত্রাবাড়ি, ডেমরা সহ ১৫টি থানা এলাকায় ছিনতাই হয়েছে অপেক্ষাকৃত বেশি। তবে এসব এলাকায় নজরদারি জোরদারের কথা বলছে পুলিশ। ঘটনা ঘটলেই আমাদেরকে যদি সাথে সাথে জানান, সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হয় এই কাজটা করার, যে এই ঘটনা সংশ্লিষ্ট আলামতগুলো বা সাক্ষ্য প্রমাণগুলো, সেটা সিসি ক্যামেরায় হোক বা বস্তুগত বা হোক বা প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী হোক না, এগুলোকে আমরা দ্রুততার সাথে কালেক্ট করে আসলে এই অপরাধগুলো আমরা দ্রুততার সাথে আমরা ডিটেক্ট করতে পারি। ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে সড়কে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুলিশের টাস্কফোর্স গঠনের তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ হয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার, এখন অপেক্ষা ভোট গ্রহণের। এবারে নির্বাচনে ৫৭ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এসব কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে এরই মধ্যে মেট্রোপলিটন পুলিশের বাইরেও ৩৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে, থাকছে ২৫ প্লাটুন বিজিবি। এবার চট্টগ্রাম সিটি নির্বাচনে ২ ধাপে প্রচারণার সময় ৩টি হত্যাকাণ্ডের ঘটনা উত্তাপ ছড়িয়েছে নগর জুড়ে। এছাড়া কাউন্সিলর ও মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হাতাহাতি, পোস্টার ছেঁড়া সহ নানা অভিযোগের পাহাড় জমেছে নির্বাচন কমিশনে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪১৬টিকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ৪ স্তরের নিরাপত্তার ছক এঁকেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। মোতায়েন করা হচ্ছে মোট ৮৫০০ পুলিশ। এছাড়া র্যাবের ৪১টি টহল দলের বাইরে থাকছে বিজিবিও।
স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে নগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট সদস্যরা। পুলিশের জনবল বাড়ানো হয়েছে, আমাদের মোবাইল টিমগুলোকে বিশেষভাবে নজর রাখার জন্য তালিকা দেওয়া আছে, আমাদের বিশেষ মনিটরিংয়ের মধ্যে তারা থাকবে। আমাদের গোয়েন্দা সংস্থা যারা কাজ করছে তারা এগুলো আমাদেরকে ফিডব্যাক দেবে, আমাদের সিটিএসবির লোকজন সে ফিডব্যাক দিবে, যাতে ওখানে কিছু হলে আমরা ত্বরিতভাবে সেখানে অ্যাকশনে যেতে পারি। ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে 6 জন সশস্ত্র পুলিশ সদস্য সহ দায়িত্ব পালন করবেন 18 জন নিরাপত্তা কর্মী। ভোটাররা যাতে ভীতিহীনভাবে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তারা যাতে আগামী 27 তারিখে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং সেখান থেকে ভোট প্রদান করে বাড়ি ফিরতে পারে, তার সব ব্যবস্থাই আমরা গ্রহণ করেছি। এবারে সিটি নির্বাচনে মেয়র ও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত করবেন প্রায় 19,38,000 ভোটার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশে এলো সরকারের কেনা করোনা টিকার প্রথম চালানের 50 লাখ ডোজ। ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ডের এই টিকা ঢাকায় পৌঁছায় সোমবার বেলা 11টায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তা গ্রহণ করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। এ সময় তিনি জানান, সব প্রক্রিয়া শেষে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নির্দিষ্ট তাপমাত্রায় দেশের সব জেলায় পৌঁছে দেওয়া হবে করোনার টিকা। সোমবার সকাল 10:56 এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট নামে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সব সংশয় শঙ্কার অবসান, সময় মতোই টিকা এলো দেশে। 417টি কার্টুনে এসেছে 50 লাখ ডোজ করোনা টিকা। প্রতি কার্টুনে আছে 12,000 ডোজ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা টিকা কোভিশিল্ড নামে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট, আর দেশে এই টিকা সরবরাহ করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। বিমানবন্দরে টিকার প্রথম চালান বুঝে নেন বেক্সিমকো ফার্মার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক জানান, করোনা টিকার ডোজের নমুনা ওষুধ প্রশাসনের ল্যাবরেটরিতে পরীক্ষার পর তা পাঠানো হবে বিভিন্ন জেলায়। ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি থেকে যে বললাম স্যাম্পল পাঠাবো, স্যাম্পল অ্যাপ্রুভাল পরপর ওনারা যেদিন যেখানে যাবেন সেদিনই পৌঁছিয়ে দেওয়া হবে। আমার ধারণা 48 ঘন্টা পর থেকেই, তার মানে 4 থেকে 5 দিনের মধ্যেই আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওনারা যেখানে বলেছেন ওখানে পৌঁছে দিব। আমরা বিমান থেকে টিকা আনলোড করে ওঠানো হয় বেক্সিমকোর 6টি বিশেষ ফ্রিজার ভ্যানে। ভারত থেকে বিমানবন্দর পর্যন্ত টিকার তাপমাত্রা ঠিক ছিল কিনা তা পরীক্ষা করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। এক্সপায়ারি ডেটগুলি আছে কিনা, এক্সপায়ারি ডেটও ঠিক আছে। এপ্রিলের দেখলাম যে 21 এপ্রিল, একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই এটা শেষ করতে হবে, যাতে এক্সপায়ারি ডেট পার না হয়ে যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং এটা আমাদের স্বাস্থ্য দপ্তর এবং সবাই এই দিকে সতর্ক আছে এই বিষয়গুলিতে। বিমানবন্দর থেকে 6টি ফ্রিজার ভ্যানে টিকা নেওয়া হয় টঙ্গীতে। এখানে টিকা রাখার জন্য 2টি ওয়্যারহাউস প্রস্তুত করেছে বেক্সিমকো ফার্মা। একসঙ্গে রাখা যাবে 1.5 কোটি ডোজ। এই 50 লাখ ডোজ রাখার পরে আমরা এটা 3টা ব্যাচ থেকে এসেছে 50 লাখ ডোজ। এই 3টা ব্যাচের স্যাম্পল আমরা ড্রাগ রেগুলেটরি অথরিটিতে সাবমিট করব উইথ অল আদার ডকুমেন্টস, যেটা ওরা বলে লট রিলিজ। ওয়্যারহাউসের টিকার মান যাচাই ও তাপমাত্রা পরীক্ষা করে সন্তোষ জানায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। যেটা দেখলাম যে ওই তাপমাত্রা 2 থেকে 8-এর বাইরে যাওয়ার আসলে ওই অপশনটা নাই এখানে আর কি, এবং যথেষ্ট প্রিকশন তারা নিয়েছে, এবং এটা ব্যাকআপও আছে। 24 ঘন্টা মানে কন্টিনিউভাবে একটা ফল করলে কোনো কারণে ইলেকট্রিসিটি আর সাথে সাথে ব্যাকআপ ইলেকট্রিসিটিরও ব্যবস্থা আছে। এর আগে 20 জানুয়ারি দেশে আসে ভারত সরকারের উপহার হিসেবে দেয়া 20 লাখ ডোজ করোনার টিকা। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী পর্যায়ক্রমে 3 কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেশে আনবে বেক্সিমকো ফার্মা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 27 জানুয়ারি চালু হচ্ছে করোনা টিকা নিবন্ধনের সফটওয়্যার সুরক্ষা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিকভাবে 55 বছরের বেশি বয়সী 4.5 কোটি নাগরিক ও ফ্রন্টলাইনারদের তথ্য এর মাধ্যমে সংগ্রহ করা হবে। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
করোনা টিকা নিতে নিবন্ধন করতে হবে সফটওয়্যার সুরক্ষার মাধ্যমে। কিভাবে তা করতে হবে সে বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে অংশ নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 27 জানুয়ারি উদ্বোধন করা হবে সফটওয়্যারটি। জাতীয় পরিচয়পত্র ছাড়া কেউ নিবন্ধন করতে পারবেন না। সফটওয়্যারে অনলাইন নিবন্ধন ও ভ্যাকসিন কার্ড ডাউনলোডের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী। ভ্যাকসিনটি রেজিস্ট্রেশন কীভাবে হবে, কিভাবে আমাদের নাগরিকরা নিবন্ধন করবেন এবং কিভাবে তারা ভ্যাকসিন সেন্টারে গিয়ে ভ্যাকসিনটা গ্রহণ করবেন, তার জন্য একটা ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেম সুরক্ষা এটা আমরা তৈরি করার উদ্যোগ গ্রহণ করি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর, MIS এবং IEDCR তাদের পরামর্শক্রমে এবং এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিনিধি যারা আছে তারা আমাদেরকে পরামর্শ দেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের সার্বক্ষণিক তত্ত্বাবধানে এটি আমরা তৈরি করেছি। প্রথমে সুরক্ষা.gov.bd ওয়েবসাইটটি লগ ইন করতে হবে। নিবন্ধন বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। দীর্ঘমেয়াদী কোনো রোগ আছে কিনা সে তথ্য দিতে হবে। যে কেন্দ্র থেকে টিকা নিতে আগ্রহী সেটিও ফর্মে উল্লেখ করতে হবে। মোবাইলে পাঠানো ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে শেষ করতে হবে নিবন্ধন। টিকা নেওয়ার সময় ও তারিখ মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। টিকা নিতে হলে টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্রের কপি সাথে নিতে হবে। এ উদ্যোগকে যুগান্তকারী বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। অ্যাপটাও আমাদের তৈরি হয়েছে। বাংলাদেশের মাটিতে এখন 70 লক্ষ ভ্যাকসিন আমাদের আছে। আমাদের এই পর্যন্ত কোভিড-19 আক্রান্ত ব্যক্তির সংখ্যা হয়েছিল 5,20,30 হাজারের মতো। অর্থাৎ আমরা কিন্তু বিপুল পরিমাণে অলরেডি সংগ্রহ করা হয়েছে। 27 জানুয়ারি প্রথম টিকা দেওয়া হবে কুর্মিটোলা হাসপাতালে। পরের দিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিকেল, কুয়েত মৈত্রী ও মুগদা মেডিকেলে দেওয়া হবে টিকা। আশা করা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি শুরু হবে সারা দেশে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 85 চিকিৎসক ও নার্সকে করোনা টিকা প্রয়োগের প্রশিক্ষণ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার থেকে এরা ঢাকা দক্ষিণের 3টি হাসপাতালে টিকা প্রয়োগ করবেন। প্রত্যেককে 0.5 মিলিলিটার ভ্যাকসিন প্রয়োগ করা হবে। প্রথম ডোজ দেওয়ার 8 সপ্তাহ পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ। বুধবার থেকে ঢাকার 5টি হাসপাতালে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত করোনার টিকা দেওয়া হবে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং মুগদা হাসপাতালের 85 জন নার্স ও চিকিৎসক প্রশিক্ষণ নিয়েছেন। প্রাথমিকভাবে প্রতিটি হাসপাতালে 4 থেকে 8টি টিম টিকা প্রয়োগ করবে। করোনা টিকার একটি ভায়াল 10 জনকে দিতে হবে 6 ঘন্টার মধ্যে। হাতের মাংসপেশির উপরিভাগে করোনার টিকা প্রয়োগ করা হবে। টিকা দেওয়ার পর প্রত্যেককে আধা ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, টিকা দেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবিলায় প্রস্তুত থাকবেন চিকিৎসক। তিনি জানান, টিকা প্রয়োগ ও এর বর্জ্য ব্যবস্থাপনা করবে সিটি কর্পোরেশন। কারো কারো কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ভ্যাকসিনেশন যেখানে দেওয়া হবে সেই সাইটে ব্যথা, সামান্য জ্বর, বমি বমি ভাব বা বমি হওয়া, এই সামান্য বিষয় হতে পারে, তবে সবার জন্য না। এই ভ্যাকসিন পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া ম্যানেজ করার জন্য যা যা প্রয়োজন সে বিষয়ে আমরা আজকে প্রশিক্ষণ দিলাম। পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য হাসপাতালে প্রশিক্ষিত 200টির বেশি টিম তৈরি করা হবে। প্রতি টিমে 2 জন টিকা প্রয়োগকারী ও 4 জন স্বেচ্ছাসেবী থাকবে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ যাতে পুলিশি রাষ্ট্রে পরিণত না হয় সেদিকে নজর রাখতে বলেছে হাইকোর্ট। কুষ্টিয়ার ভেড়ামারায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশ সুপারের দুর্ব্যবহারের ঘটনায় সোমবার শুনানিতে পৌর নির্বাচনের প্রিজাইডিং অফিসারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশও দেয় আদালত। দুর্ব্যবহারের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলে পুলিশ সুপারকে সতর্ক করে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। 16 জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় নির্বাচনী দায়িত্ব পালনকালে কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাতের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসান। পরে অসৌজন্যমূলক আচরণ ও স্থানীয় সরকার বিধিমালা লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাতকে ব্যাখ্যা দিতে তলব করেন হাইকোর্ট।
বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে এ বিষয়ে শুনানিতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান কুষ্টিয়ার পুলিশ সুপার। শুনানির সময় প্রায় 1 ঘণ্টা হাইকোর্টে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় আদালত বলেন, সর্বস্তরে নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব। পুলিশ যেন কারো জন্য ভীতিকর না হয়, মানুষ যাতে পুলিশি রাষ্ট্র মনে না করে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোর্টের কাছে মাপ চেয়ে আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়ে উনি নিঃশর্ত ক্ষমা চান এবং ঠিক সেই মর্মে একটি উনি রিপ্লাই অফ কমপ্লায়েন্স দেন। কোর্ট দীর্ঘ সময়ের শুনানি অন্তে উনার দরখাস্তটি মঞ্জুর করেন এবং পরবর্তী আদেশের জন্য 17/2/2021 ধার্য করেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে পুলিশ সুপারকে সতর্ক করেন হাইকোর্ট। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশও দেওয়া হয়। এসপি সাহেব সবার সামনে আন্ডারটেকিং দিয়েছেন যে কুষ্টিয়াতে যে প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী সাহেব যিনি রয়েছিলেন, তিনি, তার পরিবার বা সংবাদকর্মীরা আছেন যারা ওখানে কাজ করছেন, তাদের কাউকে যেন হয়রানি করা না হয়, সব স্বীকার করে নিয়েছেন। এখন উনি যদি বলেন চিনতে পারেন না, একজন এসপি তার এলাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে চিনতে পারবেন না, এটা কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য নয়। আগামী 17 ফেব্রুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করেছেন আদালত। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসিক হল ধোঁয়া মোছার কাজ শুরু হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কবে খুলবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। তবে শিক্ষার্থীরা দ্রুতই ক্যাম্পাস খুলে দেওয়ার পক্ষে। এদিকে বুয়েট খোলার কোনো প্রস্তুতি নেই, তারা অনলাইনেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে চান। স্বাধীনতার পর এত দীর্ঘ সময় কখনো বন্ধ থাকেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল। করোনার কারণে 10 মাসেরও বেশি সময় ধরে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। আবাসিক হলগুলোতে ময়লা জমেছে, তাই চলছে পরিচ্ছন্নতার কাজ। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এটি নিয়মিত কার্যক্রম, ক্যাম্পাস খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ক্যাম্পাসের পরিবেশ কেমন হবে, হলের পরিবেশ কেমন হবে, ক্লাসরুমের পরিবেশ কেমন হবে, পরীক্ষা হলের বিধিটি, অর্থাৎ অগ্রাধিকারের ভিত্তিতে আমরা কাজে যেন যেতে পারি, সেই ধরনের যে কতগুলো মানসিক প্রস্তুতি এবং যে তার যে কিছু বিধিবিধান, সেগুলোর ভেতরে আমরা কাজ করছি। বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি বিভাগে নেওয়া হচ্ছে অনার্সের ফাইনাল পরীক্ষা। হল না খুলে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। দেশে করোনা সংক্রমণ কমে যাওয়ায় এবং টিকা চলে আসায় শিক্ষার্থীরা এখন ক্যাম্পাস খোলার পক্ষে। মনে করি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া উচিত, কারণ করোনা আস্তে আস্তে কমে যাচ্ছে, আমাদের ভ্যাকসিনও চলে আসছে। মেনটেন করে বিশ্ববিদ্যালয় খোলার আয়োজনটা দ্রুতই করা দরকার। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খোলার কোনো প্রস্তুতি নেই। তারা অনলাইন শিক্ষা কার্যক্রম আরও জোরালোভাবে চালানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এখন পর্যন্ত আমাদের যেটি সিদ্ধান্ত রয়েছে যে এই টার্মের ক্লাসগুলো আমরা অনলাইনে নিব, সেইভাবেই আমরা আমাদের পরিকল্পনা সাজাচ্ছি। যে ক্যাম্পাসে স্টুডেন্ট নিয়ে আসার পরিকল্পনা এখনও আমরা শুরু করিনি। অনলাইন শিক্ষা কার্যক্রমের জন্য শিক্ষার্থীদেরকে ইন্টারনেট ডাটা সহ নানাভাবে সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে বুয়েট। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2019-এর তুলনায় বিদায়ী বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত এই 8 মাসে ব্যাংকিং লেনদেনে কার্ডের সংখ্যা বেড়েছে 17% বেশি। তবে কার্ডের সংখ্যা বাড়লেও লেনদেন কমেছে 2000 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, করোনায় আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ থাকা সহ মানুষের সঞ্চয় প্রবণতাই লেনদেন কমার কারণ। করোনা মহামারীর কারণে যে স্থবিরতা তৈরি হয়েছিল তা কাটিয়ে উঠতে শুরু করেছে দেশের ব্যাংকিং খাত। তবে এখন টাকা উত্তোলনে ব্যাংকের শাখার পরিবর্তে গ্রাহকের পছন্দের তালিকায় প্রথম অবস্থানে এটিএম বুথগুলো। প্রয়োজন অনুযায়ী দ্রুত সময়ে টাকা উত্তোলন, সময় অপচয় না হওয়া সহ নানা কারণে বেড়েছে কার্ডের ব্যবহার। আমরা এটিএমটা ব্যবহার করছি এই কারণে তাৎক্ষণিক আপনার সেবাটা পাচ্ছি, প্লাস হলো গিয়ে আপনার সময়টা কম লাগছে আর কি। কেন কিছু নাই যেটা আপনি এখন অনলাইন ট্রানজাকশনের সুবিধা নাই, এবং এই অনলাইন ট্রানজাকশন সুবিধাটা আপনি ম্যাক্সিমাইজ করতে পারছেন কখন, যখন আপনার হাতে অ্যাক্টিভ ভালো ডেবিট বা ক্রেডিট কার্ডস আছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2019-এর তুলনায় 2020 সালের মার্চ থেকে অক্টোবর এই 8 মাসে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়েছে 1,31,120টি। ডেবিট কার্ডের সংখ্যাও প্রায় 17% বেড়ে দাঁড়িয়েছে 2,06,00,000-এ। একই সময়ে প্রোপ্রাইটারি কার্ডের ব্যবহারও বেড়েছে 67%-এরও বেশি।
আপনার মানি সাপ্লাই তো আমরা প্রচুর বাড়াই দিয়েছি, গভর্নমেন্ট তো অনেকগুলো প্যাকেজ থ্রো করছে, সুতরাং আমাদের এই লেনদেন বাড়লে যে তাদের লিকুইড মানির সংকট হবে সেটা আমি মনে করি না। আমরা পুরো কোভিড মুক্ত হইনি, তবে বিভিন্ন ব্যাঙ্কগুলো এই লাস্ট কোয়ার্টার এসে অনেক ধরনের অফার নিয়ে মার্কেটে ছিল, ক্যাম্পেইন করেছে, সেই সব কার্ডের ইস্যুস কিন্তু অনেক বেড়ে গেছে আর কি। কিন্তু কার্ডের ব্যবহার বাড়লেও কমেছে লেনদেন। 2019-এর মার্চ থেকে অক্টোবর সময়ের চেয়ে 2020 সালে কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে 2000 কোটি টাকারও বেশি। বিশ্লেষকরা বলছেন কার্ডের সংখ্যা বাড়লেও বড় অঙ্কের লেনদেন হয়েছে কম। ক্যাশ ট্রানজাকশন না হওয়াটা মোটামুটি খুব বিপদের কিছু না, তবে একটা জিনিস দেখতে হবে যে ব্যাংকগুলোর আইটি সিকিউরিটিটা আপনার বজায় রাখতে হবে। এদিকে দেশে করোনার টিকা চলে আসায় খুব দ্রুত সব ধরনের আর্থিক লেনদেনের পরিমাণও বাড়বে বলে আশা ব্যাংক সংশ্লিষ্টদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ভ্যাকসিন আসায় মানুষের মনোবল বাড়বে, দ্রুত ঘুরে দাঁড়াবে অর্থনীতি মনে করেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি বলেন অর্থনীতি ঘুরে দাঁড়ালে বাড়বে রাজস্ব আদায়ও। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান জানান অর্থ বছরের 6 মাসে রাজস্ব আদায় হয়েছে 1,10,500 কোটি টাকা। অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল 1,41,000 কোটি টাকা প্রায়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে আদায় হয়েছে 1,10,500 কোটি টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 4.1% বেশি, তবে লক্ষ্যের চেয়ে প্রায় 30,000 কোটি টাকা কম। এনবিআর এর হিসেবে 6 মাসে ভ্যাট আদায় হয়েছে 42,500 কোটি টাকা, আয়কর 34,000 ও আমদানি শুল্ক 33,500 কোটি টাকা। গত বছর এই সময় আপনারা জানেন যে করোনা ছিল না, করোনার প্রভাব এই সময় আসেনি। গত বছর স্বাভাবিক অর্থনীতি ছিল, এবার এই করোনাকালীন স্থবির অর্থনীতির ভিতরেও আমাদের যে অর্জনটি সেটি হচ্ছে আমাদের এই 3 বিভাগের কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল। রাজস্ব আদায় আরও বাড়বে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন করোনার ভ্যাকসিন আসায় দ্রুত ঘুরে দাঁড়াবে অর্থনীতি। ভ্যাকসিন এসে গেছে এবং ভ্যাকসিন সহসাই দেওয়া শুরু হবে এবং মানুষের ভিতরে করোনা ভীতি দূর হবে, করোনার প্রকোপ কমে আসবে, দেশ স্বাভাবিক অর্থনীতিতে ফিরে আসবে এবং আমরা আমাদের এবারের যে টার্গেট সেই টার্গেট অ্যাচিভ করার পথে অনেক দূর অগ্রসর হতে পারব। এনবিআর চেয়ারম্যান জানান আমদানি রপ্তানি সহজ করতে অথরাইজড ইকোনমিক অপারেটর এইও সেবা চালু করা হয়েছে, তবে মাত্র 3টি প্রতিষ্ঠান এই সুবিধা নিয়েছে। কর ফাঁকির মানসিকতার জন্য অনেক প্রতিষ্ঠানই এই সেবা নিতে পারছে না। এটা তো আমাদের আলটিমেট টার্গেট হওয়া কথা যে কারো জিনিসপত্র আমাকে পরীক্ষা করতে হয় না, কারণ সবাই জিনিসপত্র কোর্টে আসে, আমাকে তার প্রাপ্য আমার প্রাপ্য ডিউটি বুঝিয়ে দেয় এবং সুন্দর করে তার ইয়ার্ডে চলে যায়। এটা তো আমাদের আলটিমেট গোল হওয়া উচিত, আমরা তো সেটা চাই। কিন্তু সেই আস্থার জায়গাটা এখনো অর্জিত হচ্ছে না। এনবিআর চেয়ারম্যান জানান ভোজ্য তেল আমদানিতে শুল্ক কমানোর পরিকল্পনা নেই, তেলের দাম বৃদ্ধিতে তেমন চাপ পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। 1 চামচ তেল দিয়ে যে রান্নাটা হয় সেই। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলাতক পিকে হালদারের বিরুদ্ধে আরও 5টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 5 মামলায় 351 কোটি টাকা আত্মসাতের অভিযোগ করা হচ্ছে। এসব মামলায় আসামি করা হয়েছে 33 জনকে। তাদের মধ্যে গ্রেপ্তার রাশেদুল হক ও উজ্জ্বল কুমার নন্দীকে 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মোট 3,500 কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ পিকে হালদারের বিরুদ্ধে। দুদকের তথ্য অনুযায়ী এই টাকা আত্মসাতে তাকে সহায়তা করেছে 62 জন, যাদের মধ্যে বেশিরভাগই পিকে হালদারের আত্মীয় বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা। ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক ও পিপলস লিজিংয়ের বর্তমান চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী পিকে হালদারের প্রধান 2 সহযোগী। পারস্পরিক যোগসাজশে কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লোপাট করে পিকে হালদারের ডান হাত এই 2 জন। আমরা আমাদের তদন্তের ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তারা এর সংশ্লিষ্টতা পেয়েছেন, তাই তাদেরকে গ্রেপ্তার করেছে। আনান কেমিক্যাল, সুখাদা প্রপার্টিজ, মেসাস বার্ন, রহমান কেমিক্যাল ও মুন এন্টারপ্রাইজ নামে কাগজে প্রতিষ্ঠানের নামে 351 কোটি টাকা আত্মসাৎ ও পাচার করার তথ্য পেয়েছে দুদক। আর এসব অভিযোগে পিকে হালদার সহ 33 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বোর্ডের অন্যান্য সদস্যরা মিলে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে ভুয়া ও কাগজে প্রতিষ্ঠানের নামে টাকা বরাদ্দ নিয়েছেন। দুদকের আবেদনে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক ও পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাণিজ্যিক অংশীদার চীনের সাথে বিনিয়োগ ও রপ্তানি আরও বাড়াতে আগ্রহী বাংলাদেশ। এ লক্ষ্যে চীনকে ব্যবসায়িক সুযোগ সুবিধা সহ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার চায়না বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে অনলাইনে যোগ দিয়ে এ আশ্বাস দেন তিনি। চীন বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। 2019-20 সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল $1209 কোটি এবং সরাসরি বিনিয়োগ এসেছে $8 কোটি। তবে চীনের সাথে এখনও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক বেশি। 2019-20 সালে চীন থেকে বাংলাদেশে আমদানি হয়েছে $1,148 কোটি, কিন্তু এর বিপরীতে বাংলাদেশ চীনে রপ্তানি করেছে মাত্র $60 কোটি পণ্য। তবে বাণিজ্য ঘাটতি কমানো সহ দেশে চীনা বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। চায়না বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান, ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা, কম উৎপাদন খরচ, শ্রমিক সুবিধা সহ বিভিন্ন ব্যবসায় বান্ধব নীতির জন্য এখন বাংলাদেশ বিনিয়োগের অন্যতম গন্তব্য। এদেশে চীনা নাগরিকদের নিরাপত্তাও সরকারের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। 2041 সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্য রয়েছে সরকারের, যার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ দীর্ঘমেয়াদী স্থিতিশীল বিনিয়োগের পরিবেশ তৈরি। এ লক্ষ্যে গেল বছর সরকার বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসা বাণিজ্যের নীতি অনেক পুনর্গঠন করেছে। দেশের বর্তমান বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের অগ্রগতিকে ইতিবাচক হিসেবে দেখছে চীন, তাই আগামীতে বাণিজ্য সহযোগিতা বাড়াতে একসাথে কাজ করতে চায় দেশটি। চীনের প্রতি বাংলাদেশ সরকারের বরাবরই ইতিবাচক সমর্থন ও সহযোগিতা রয়েছে। বর্তমানে এখানে ব্যবসা করতে কোনো নীতিগত বাধা নেই, তাই ভবিষ্যতে বিনিয়োগ আকর্ষণ এবং পরিবেশ উন্নয়নে দুই দেশ যৌথভাবে কাজ করবে। বর্তমানে চীনের বাজারে দেশের ৮,২৫৬টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে। দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমাতে শুল্কমুক্ত এই সুবিধাকে কাজে লাগানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসের ঋণখেলাপি 280 জনকে 2 ভাগে বিভক্ত হয়ে হাজির দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা কেন নেওয়া হবে না তা দুদককে জানাতে বলেছে আদালত। এই নির্দেশনা অনুসারে আগামী 23 ফেব্রুয়ারি 143 জনকে এবং 25 ফেব্রুয়ারি অবশিষ্ট 137 জনকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হচ্ছে। 2 সপ্তাহের মধ্যে দুদককে এই বিষয়ে জবাব দিতে বলা হচ্ছে। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এসব আদেশ দেন। এর আগে গত 21 জানুয়ারি একই বিষয়ে হাইকোর্ট মৌখিক আদেশ দিয়েছিলেন। 2021 সালে অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে 18 মার্চ, চলতে পারে 14 এপ্রিল পর্যন্ত। ভার্চুয়াল বা অনলাইনে নয়, মাঠেই গড়াচ্ছে এবারের আয়োজন। তবে শর্ত থাকছে করোনার সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলার। সোমবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে একথা জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। মধ্য মার্চে বইমেলা আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রকাশকেরা। করোনার কারণে ফেব্রুয়ারি বা মার্চে বইমেলার আয়োজন সম্ভব নয় এমন ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। পরিস্থিতি বিবেচনা করে এপ্রিল বা মে জুনে আয়োজন হতে পারে বইমেলার এমন আশাবাদের কথা জানিয়েছিলেন একাডেমির মহাপরিচালক। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই 18 মার্চ বইমেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। আগামী 18 মার্চ থেকে অমর একুশে বইমেলা 2021 অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে বইমেলার শুরু করতে পারবো বলে আশা করছি। বইমেলা আয়োজন নিয়ে দ্রুতই একাডেমির সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন প্রকাশকরা। বসে কথাবার্তা বলে পর্যালোচনা করে বইমেলা কতদিন হবে সে বিষয়টি আমাদের নির্ধারণ করতে হবে। বইমেলা 1 মাসই হতে হবে সেরকমও যেরকম কোনো
বিধিনিষেধ নেই, আবার 1 মাসের কম কেন হবে সেটার জন্য একটা যুক্তি আমাদের লাগবে এবং এরপরে আমরা ঘোষণা দেওয়ার ব্যবস্থা করব। মেলা কতদিন চলবে তা এখনো ঠিক না হলেও একাডেমির মহাপরিচালক জানান 14 এপ্রিল পহেলা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করার ইচ্ছে আছে। এটা নিয়ে আপত্তি উঠলে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপ্তি হতে পারে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটি 2 লাখ ছাড়িয়েছে। একদিনে করোনায় 9,500 মানুষের মৃত্যু হচ্ছে। এ নিয়ে মোট মৃত্যু 21,49,000 ছাড়ালো। নতুন শনাক্ত 4,49,000-এর বেশি। বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন 7,22,89,000-এর বেশি মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় 1,800-র বেশি প্রাণহানি। নতুন শনাক্ত 1,52,000। যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় 592 জন মারা গেছে। নতুন করে ভাইরাস পাওয়া গেছে 22,000-এর দেহে। এছাড়া ব্রাজিলে 631, জার্মানিতে 625, স্পেনে 257 জন মারা গেছেন। এছাড়া ভারতে নতুন রোগী শনাক্ত হয়েছে 9,000, ব্রাজিলে 28,000 এবং স্পেনে 38,000 রোগী। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের 219টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-19। সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুন এবং মুক্তিযুদ্ধ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক ভারত সরকারের অন্যতম সম্মানীয় পদক পদ্মশ্রী 2021-এ ভূষিত হয়েছেন। ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, পদ্মশ্রী পদক পাওয়ায় এই 2 গুণী ব্যক্তিত্বকে অভিনন্দন জানিয়েছে ভারত সরকার। সঞ্জিদা খাতুন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব। তিনি একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ ও শিক্ষক। অন্যদিকে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে বাংলাদেশ সরকার। উত্তর সিকিমে চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে 2 দেশের বেশ কয়েকজন আহত হচ্ছে বলে দাবি ভারতের সেনাবাহিনীর। সংঘর্ষের 3 দিন পর এই তথ্য প্রকাশ করেছে ভারত। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, চীনের টহল সেনারা ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে বাধা দেওয়া হয়। এ সময় দুপক্ষের মধ্যে লাঠি ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। তবে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। উত্তর সিকিমের বড় একটি এলাকায় আধিপত্য নিয়ে ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বছরের জুনেও এই এলাকায় কয়েকবার সংঘর্ষে জড়ায় 2 দেশের সেনাবাহিনী। যুক্তরাজ্য সাউথ আফ্রিকায় পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাসের বিরুদ্ধেও মডার্নার টিকা কাজ করছে বলে দাবি প্রতিষ্ঠানটির। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মডার্নার দাবি, তাদের টিকা প্রয়োগের ফলে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে তা নতুন ধরনের করোনা ভাইরাসকেও প্রতিরোধ করতে পারছে। মডার্না জানিয়েছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিন নিয়েছিলেন এমন 8 ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছেন গবেষকেরা। এতে প্রাথমিকভাবে দেখা গেছে তাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তা নতুন ধরনের করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হচ্ছে। তবে এ বিষয়ে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে বলে জানান গবেষকেরা। লাকি ভেন্যুতে ফেভারিটের মতোই জিতল বাংলাদেশ। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে উইন্ডিজকে হারিয়েছে 120 রানের বড় ব্যবধানে। এ নিয়ে 13 বারের মতো প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের কীর্তি গড়ল টাইগাররা। ম্যাচ সেরা মুশফিক আর অলরাউন্ডার নৈপুণ্যে সিরিজ সেরা হয়েছেন সাকিব। পূর্ণ 30 পয়েন্ট নিয়ে সুপার লিগের 2-এ উঠে গেছে তামিমের দল। চট্টগ্রাম বরাবরই দুহাত ভরে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে। ব্যতিক্রম হলো না এবারও। ক্যারিবীয়দের বিপক্ষে 120 রানে জয়ে এলো টাইগারদের 13তম হোয়াইট ওয়াশের কীর্তি। সামনে কি হবে পরে দেখা যাবে। আপাতত ওয়ানডে সুপার লিগ টেবিলের 2-এ টাইগাররা। লড়াইয়ের মাঝে লড়াই অব্যাহত তামিম সাকিবের। এই দফায় জিত সব্যসাচী সাকিবের। তামিমকে পেছনে ফেলে টাইগারদের পক্ষে সর্বোচ্চ 6 বার সিরিজ সেরা হবার রেকর্ড এখন সাকিবের। প্রথম 2 ম্যাচে 7 জনের পর চট্টগ্রামে আরো 2 অভিষেকের কীর্তি ক্যারিবীয়দের। ব্যাটিংয়ে আমন্ত্রিত হয়ে শুরুটা নড়বড়ে বাংলাদেশের। লিটন শান্তর বিদায়ের পর সাকিব তামিমে সওয়ার স্বাগতিকেরা।
পাল্টা মারে এরপর নিয়ন্ত্রণ ফেরালেন তামিম। নন্দন আর আগ্রাসনে দুর্দান্ত 50। সাগর পারে তখন সন্তর্পণে ভাসছে তার নতুন উপাধি প্রিন্স অফ চট্টগ্রাম। অধিনায়কের মেরামত পর্ব সাবলীল হয়েছে সব্যসাচী সাকিবের সমর্থনে। মুশফিক আর রিয়াদও পিছিয়ে থাকলেন না। প্রথম জন 64 গড়ে বড় স্কোরের দিকে দলকে এগিয়ে নিলেন। পরের জনের কুইক 50 রানকে নিয়ে গেল 300 নিঃশ্বাস ছোঁয়া দূরত্বে। বড় টার্গেটে শুরুতে সাদা বলে ফিজ ঝড়ের মুখোমুখি অতিথিরা। ওটলি অ্যাম্ব্রিসের প্রতিরোধ যৎ সামান্য। মিরাজ সাকিবের ঘূর্ণিতে যথারীতি এলোমেলো মিডল অর্ডার। মাঝে ধাক্কা হয়ে এসেছে সাকিবের ইনজুরি, তবে সবকিছু ঠিকঠাক সামলে নিয়েছেন মিরাজ সাইফুদ্দিন। রভম্যান পাওয়েলের প্রতিরোধ শেষ হলে বাকি যা থাকে তা স্রেফ আনুষ্ঠানিকতা। অনেক প্রাপ্তির প্রথম সিরিজে অন্যরকম তৃপ্তি তামিমের। অধিনায়ক হিসেবে প্রথম পর্বে তার শতভাগ সাফল্য। সাগরিকায় টাইগারদের পুঁজি 297, তার মধ্যে 243 অর্থাৎ প্রায় 82% রান এসেছে পঞ্চপাণ্ডবদের অবশিষ্ট 4 জনের সৌজন্যে। তুলনায় সিরিজ জুড়ে ধারাবাহিক ছিল বোলাররা, কিন্তু সেটা তো যথেষ্ট নয়। চ্যাম্পিয়ন হতে হলে চ্যাম্পিয়নের মতোই খেলতে হবে 3 ডিপার্টমেন্টে। ভিশন 2023 অন্তত তেমনটাই দাবি করছে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দীর্ঘ বিরতির পর ফিরে অলরাউন্ড পারফরমেন্সে সিরিজ সেরা সাকিব আল হাসান। প্রত্যাবর্তনের চ্যালেঞ্জে সাহস জুগিয়েছে সতীর্থরা, নিজেকে নিয়ে সন্তুষ্ট সাকিব। এখন চোট নিয়ে কিছুটা অস্বস্তিতে আছেন। অন্যদিকে প্রথম মিশনে 100% সফল অধিনায়ক তামিম ইকবাল ব্যাট হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। মহামারীতে বিরতি পড়েছে সবার, তবে সাকিবের বিরতি আরো দীর্ঘ। কিন্তু যেখানে শেষ যেন সেখান থেকেই শুরু। সে কারণেই তিনি বাংলার ক্রিকেট রাজপুত্র। রাজসিক ভঙ্গিতে এলেন, জয় করলেন হারানো মসনদ। মিরপুরে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বল হাতে 4 উইকেট। দ্বিতীয় ম্যাচে 2 উইকেটের পাশাপাশি অপরাজিত 43 রান। আর শেষটায় ব্যাটে ধরা দিল 50। তবে বোলিংয়ের সময় কুচকিতে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যাওয়ায় কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। এখন যে সিচুয়েশন মনে হচ্ছে সেটাতে খুব একটা ভালো মনে হচ্ছে না, বাট আসলে এটা 24 ঘন্টা যাওয়ার আগ পর্যন্ত আসলে কিছুই বলা সম্ভব না। নিউজিল্যান্ড সিরিজে আপনি থাকতে পারেন না থাকতে পারেন, এটা যদি একটু পরিষ্কার করতেন। দেখুন, এই বিষয়টা নিয়ে আসলে বা টেস্ট সিরিজের পরেই ভালোভাবে আইডিয়া করা যাবে। এখন এগুলো আসলে ভেতরের কথা বাইরে কিভাবে এত আসে সেটাও আমি জানি না, বাট এগুলো আসলে টিম ম্যানেজমেন্ট এবং আমার যখন একান্ত মিটিং হবে তখনই হয়তো বোঝা যাবে। সাকিবের মতোই আলোচনার বাইরে রাখা কঠিন তামিমকে আনুষ্ঠানিক অধিনায়কত্বের শুরুতেই 100-তে 100 ব্যাট হাতেও টাইগারদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ড্যাশিং ওপেনার। 3 ম্যাচে 250-তে তার অবদান 158। যেভাবে আমরা ক্রিকেট খেলেছি এটা ওয়াজ সামথিং রিয়েলি গুড। আর সত্যি কথা বলতে যে সবচেয়ে মেইন যে জিনিসটা আমি ফিল করছি যে হাঙ্গারনেসটা ছিল ড্রেসিং রুমে টু ডু ওয়েল। এটা 3টা ম্যাচেই ছিল। তো এভরি গেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি অল দ্য ওডিআই গেমস আর ভেরি ইম্পর্টেন্ট। সো যে ধরনের হাঙ্গারনেসটা ছিল টিমে, আই ওয়াজ ভেরি প্লিজড অ্যান্ড ভেরি হ্যাপি। 3 ম্যাচেই প্রত্যাশা মিটিয়েছেন মুস্তাফিজ। নতুন পরিকল্পনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে পরীক্ষিতরা, কিন্তু সফল হয়নি। 3-এ শান্তকে নিয়ে ধরাবাজি। আবার দুর্বল প্রতিপক্ষ পেয়েও লিটনের ব্যাট কথা বলেনি। সাথে সৌম্যকে পুরো সিরিজে কিছুই করতে হয়নি। সব মিলিয়ে হোয়াইট ওয়াশের সাফল্যে মোড়া সিরিজেও কিছু অপ্রাপ্তি থেকেই গেল। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আজ থেকে কক্সবাজারে শুরু হচ্ছে টাইগার যুবাদের 4র্থ ধাপের কন্ডিশনিং ক্যাম্প। চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে অনুশীলনের পাশাপাশি হবে এইচপি ইউনিটের সাথে একাধিক প্রস্তুতি ম্যাচ। 2022 বিশ্বকাপের বাকি 1 বছরের মতো প্রস্তুতিতে জোর ইয়াং টাইগারদের। যাচাই বাছাই শেষে 25 ক্রিকেটার নিয়ে হয়ে গেছে 3 দফা ক্যাম্প। এবার যুবাদের গন্তব্য সাগরপাড়ের শহর কক্সবাজার। এবারের ক্যাম্পে বিশেষ গুরুত্ব দেওয়া হবে স্ট্রেংথ ও স্কিলে, পাশাপাশি এইচপি ইউনিটের সাথে হবে একাধিক প্রস্তুতি ম্যাচ। করোনা ঝুঁকিতে নিরাপত্তায় থাকছে বিশেষ ব্যবস্থা। 26 তারিখ থেকে ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত আমরা স্ট্রেংথ কন্ডিশনিং এবং স্কিল ক্যাম্প করবো। মাঝে কিছু ম্যাচও খেলবো নিজেদের ভিতরে। 2 সপ্তাহ ক্যাম্প করার পরে আমরা চিটাং এইচপি টিমের সাথে 2টা বা 3টা ম্যাচ খেলবো, প্র্যাকটিস ম্যাচ। তখন হয়তো আমাদের টিমটা একটু শর্ট করে হবে। আমাদের ক্যাম্পের পুরোটা সময় আমরা জৈব সুরক্ষার ভিতরে থাকবো এবং এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা হবে।
বছর জুড়ে যুবাদের ক্যাম্প চলবে। পাশাপাশি করোনায় স্থগিত সিরিজগুলো আয়োজনে আশাবাদী বিসিবি। বেশ কিছু বোর্ডের সঙ্গে কথায় গিয়েছে অনেক দূর। আমাদের কিছু ট্যুর এবং হোম সিরিজ অ্যারেঞ্জ করা আছে আগে থেকেই। এখন প্যান্ডেমিকের জন্য এই জিনিসগুলো বন্ধ হয়ে আছে। যদি আস্তে আস্তে জিনিসগুলো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, হয়তো আমরা হোম সিরিজগুলো এবং অ্যাওয়ে ট্যুরগুলো করবো। কক্সবাজারের পর সিলেটে ইয়াং টাইগারদের আরেকটি ক্যাম্পের পরিকল্পনা বিসিবির। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফিফা র্যাঙ্কিং থেকে বাদ পড়লেও নারী ফুটবল নিয়ে বড় পরিকল্পনা এগুচ্ছে বাফুফে, জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন। র্যাঙ্কিংয়ে ফিরতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে, জানিয়েছেন তিনি। তবে কোনো দেশ রাজি না হওয়ায় ফেব্রুয়ারিতে সম্ভাবনা কম, বলছেন ওমেন্স উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। ফুটবলের নেশায় বাবা মা পরিবার থেকে দূরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনেই মারিয়া সানজিদা তহুরাদের বসবাস। তাদের নিয়ে বাফুফের দীর্ঘমেয়াদী ক্যাম্প চলে বছর জুড়ে। পরিবারের কাছে যাওয়া হয় কালে ভদ্রে। সেই দূরত্ব ঘুচাতেই বাফুফের প্যারেন্টস ডে প্রোগ্রাম। আপনজনদের সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত সবাই। আমরা যেভাবে ওদেরকে দেখে রাখছি, ওনারা কি এতে সন্তুষ্ট আছেন নাকি? তো আর ওনাদের সাথে পরিচয় করার, আর ফিউচারে যে আমরা আরও 3-4 বছর নিয়ে যে প্রোগ্রাম করব, এই পারমিশনটা ওনাদের থেকে নেওয়ার। আমরা আসার পরপরই সকল মেয়েরা এই যে আমাদেরকে এসে আঙ্কেল কেমন আছেন, এটা কিন্তু আসলে আমার জন্য অনেক বড় ব্যাপার। খুবই ভালো লেগেছে, অনেকদিন পরে বাবা মাকে দেখতে পাচ্ছি। প্রত্যাশা করি মেয়ে এই খেলার মাধ্যমে লেখাপড়া যাতে ঠিকভাবে চালিয়ে যেতে পারে এবং বড় কিছু দেশের জন্য করতে পারে। আয়োজনটা করছে তারা আমাদের জন্য, ভাবছি যে আমরা এখানে আসছি অনেক দিন হয়ে গেছে, বাবা মার সাথেও আমাদের দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় না। তো এটার মাধ্যমে তারাও আমাদের মা বাবার সঙ্গে আলাপ আলোচনা করেছে, আমাদেরও মা বাবার সাথে দেখা হয়েছে। তো সবকিছু মিলে অনেক ভালো লাগছে। নারী ফুটবল নিয়ে পরিকল্পনা অনেক, কিন্তু অদূরদর্শিতায় ব্যর্থতাও আছে। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় বাদ পড়তে হয়েছে ফিফা র্যাঙ্কিং থেকে। ফেব্রুয়ারিতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও এখনও পাওয়া যায়নি প্রতিপক্ষ। বাফুফে দায় এড়াতে পারে কি? এখনও আমি কোনো টিমকে রাজি করাতে পারি নাই। তারপরে বলছি দরকার আমরা যে খেলবো ওইটাও ওই পজিশনে আসে নাই। তো একটু ধৈর্য ধরেন, আমরা চেষ্টা করতেছি। আশা করি 1-1.5-2 বছরের মধ্যে একটা ফল পাবো। 18টা দেশকে ইনভাইটেশন পাঠানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোথাও থেকে কোনো রেসপন্স পাইনি। তো এই সিচুয়েশনে হয়তো ফেব্রুয়ারিতে আমরা খেলতে পারবো না। তো আমাদের তো অবশ্যই খারাপ লাগে, বাট এটা তো অ্যাকচুয়ালি একদিকে যেরকম কোভিড, অন্যদিকে কিন্তু আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমও ছিল। নারী লিগের নতুন মৌসুমে প্রতিদ্বন্দ্বিতা আনতে চায় বাফুফে, সেজন্য আসছে লিগে দেখা যেতে পারে পুল প্রথা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 30 জানুয়ারি থেকে অনূর্ধ্ব 16 ট্যালেন্ট হান্ট শুরু করছে বাফুফে। এই কার্যক্রমের মধ্য দিয়ে সারা দেশ থেকে একাডেমির জন্য 100 জন ফুটবলার বাছাই করবে ফেডারেশন। জেলা হয়ে বিভাগ 2 স্তরে নিজেদের দক্ষতা প্রমাণের পর ঢাকায় হবে চূড়ান্ত পর্ব। ফুটবল উন্নয়নের লক্ষ্যে তৃণমূলে গতি আনতে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। এদিকে ফুটবলারদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় দলের জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করতে কাজ করছে বাফুফে। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।